উপদেষ্টা তৌহিদ হোসেনও নিতে চাচ্ছেন না। তার প্রমাণ তৌহিদ হোসেন শুধু যে মার্কিন চুক্তি সম্পর্কে তিনি কিছু জানতেন না সেটা বলেই থেমেছেন তাই নয়, তিনি বলেছেন আওয়ামী লীগ অবশ্যই রাজনীতিতে ফিরে আসবে, আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে বা এরকম কিছু ভাববার কোনো কারণই নাই। তিনি বলেছেন তিনি মনে করেন, তিনি বিশ্বাস করেন আওয়ামী লীগ আগামী নির্বাচনেই অংশগ্রহণ করবে। এই সব মিলিয়ে প্রশ্ন জাগে যে যেই ডিপ স্টেটের কথা তৌহিদ হোসেন এতটা অবলীলাক্রমে বললেন এবং সেই ডিপ স্টেট যেই ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল, নিশ্চয়ই তৌহিদ হোসেনের মনেও প্রশ্ন জাগে যে ওই ডিপ স্টেটের ভেতরে কারা কিচেন ক্যাবিনেট হবে সেটাও নিশ্চয়ই, মানে কোন উপদেষ্টারা মিলে সরকারটা পরিচালনা করবে সেটাও নিশ্চয়ই কোন ডিপ স্টেটই ইউনূসকে ঠিক করে দিয়েছিলেন। আমি নিশ্চিতভাবে ধারণা করি যে তৌহিদ হোসেনের সাক্ষাৎকারটা শুনলে আবারও অনেকের মনে আমার মতো প্রশ্ন জাগবে যে ওই কিচেন ক্যাবিনেট যেমন প্রতি মঙ্গলবারে যমুনায় আলাদা করে বৈঠকে বসতো বলে তৌহিদ হোসেন সেই মন্ত্রিসভায় থাকার সময়ে জানতে পেরেছিলেন এবং মঙ্গলবারের ওই আন্তরিক বৈঠক থেকেই সকল সিদ্ধান্ত নেওয়া হতো সরকার পরিচালনার, তাহলে প্রশ্ন জাগে ওই কিচেন ক্যাবিনেট মানে আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আদিলুর রহমান খান শুভ্র, সালেউদ্দিন আহমেদরা এখনো কোথাও আলাদা ভাবে বসে সরকার পরিচালনা করছেন কিনা। কারণ না হলে বাংলাদেশের বর্তমান সরকার তারেক রহমান সরকার কেন প্রশ্ন তুলছে না যে কি কারণে ওই সরকার সত্যিকার অর্থেই মাত্র 3 দিন আগে ওই চুক্তিটি করলো, যেই চুক্তিটির মাধ্যমে অনেকেই বলছেন বাংলাদেশকে একরকমের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সুই থেকে বোয়িং বিমান পর্যন্ত সবকিছু কেনার এক দাসত্বের শৃঙ্খলে সরাসরি বেঁধে ফেলা হয়েছে। এবং প্রশ্ন জাগে যে ওই ডিপ স্টেটের কথায় যদি এখনো বর্তমান সরকার না চলে, ওই কিচেন ক্যাবিনেটের পরামর্শক্রমে যদি এই বর্তমান সরকারও পরিচালিত না হয়, তাহলে তৌহিদ হোসেন যে বলছেন যে তিনি বিশ্বাস করেন আওয়ামী লীগ ফিরে আসবে, অথচ ইউনূস সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিল 2025 সালে এবং সেই অধ্যাদেশের মাধ্যমে দেওয়া নিষেধাজ্ঞাকে কিনা নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এসে আইনে পরিণত করলেন। প্রশ্ন তো জাগতেই পারে কোন ডিপ স্টেট এখনো কাজ করছে আর কোন হাওয়া বদলের আঁচ পেয়ে ইউনূস সরকারের একের পর এক উপদেষ্টা আমি ছিলাম না কিচেন ক্যাবিনেটে, আমি থাকলেও মার্কিন চুক্তির বিষয়ে জানতাম না, আমি থাকলে ঠিক 7.62 স্নাইপার কারা চালিয়েছিল বের করতাম, কিংবা আমি বিশ্বাস করি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবেই, এসব কথা বলে একরকমের জনসমক্ষে আত্মসমর্পণ করছে এবং দোষ কাটিয়ে নিতে চাইছেন, সেগুলো খুব বড় প্রশ্ন বটে। সম্ভবত তৌহিদ হোসেন বুঝতে পারছেন হাওয়া বদলে যাচ্ছে, মানুষ জবাবদিহিতা চাইছে এবং ইউনূস সরকারের আমলে তারা যে একরকমের দেশটা বেচে দিয়েছেন ইউনূসের বিদেশি প্রভুদের নির্দেশনায় সেটাও বুঝতে শুরু করেছে। আর তৌহিদ হোসেনরা সম্ভবত কিছুটা শঙ্কিত, কিছুটা উদ্বিগ্ন যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে। ইউনূসের ডাকাততন্ত্রের অন্যতম সদস্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা তৌহিদ হোসেনকে নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। ইউনূসের ডাকাততন্ত্রের যে কোনো সদস্যের ইন্টারভিউ বা তাদের প্রতিটা কথা আমরা পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করব। এর আগে আমরা দেখেছি জঘন্য ডাকাতদের একজন আসিফ নজরুল বিবিসিতে ইন্টারভিউ দিয়েছে। আর এই ডাকাততন্ত্রের যারা জঙ্গি ছিল, আত্মঘাতী সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, এরা তো প্রতিনিয়ত কথা বলেই যাচ্ছে আর আমরা এদের প্রতিটা কথা বিশ্লেষণ করব। সেই ধারাবাহিকতায় তৌহিদ হোসেন এই ইন্টারভিউতে কি বললেন, এই কথাগুলোর কি মানে, কিভাবে আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হতে যাচ্ছে, এই উপদেষ্টাগুলো কি মনে করেন, সেটা নিয়ে আমি এই ছোট লেকচারটা দিচ্ছি। একটা জিনিস হলো কি, ইউনূসের যে ডাকাততন্ত্র সেটা, এই ডাকাতগুলো রাষ্ট্রে ঢুকেই কিন্তু সবার আগে অর্থ লুটপাট শুরু করে দেয়। এরা যে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল সেটা বাদ দিলেও বাংলাদেশের কোন সরকার আজ পর্যন্ত, তত্ত্বাবধায়ক সরকারগুলো তো একেবারেই না, বা যে কোনো ইন্টারিম গভর্নমেন্ট, একই লম্বা সময়ের জন্য তো আরেকটা গভর্নমেন্ট বাংলাদেশে ছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিন আহমেদের যে সরকার, কেউ কিন্তু সরকারে ঢুকে এইভাবে সাথে সাথে অর্থ লোপাট কখনো কেউ শুরু করে দেয়নি, যেটা ইউনূস করেছে। অর্থাৎ অবৈধ ক্ষমতা দখলের জন্য এদেরকে যেমন ডাকাত বলা যায়, সেটা না থাকলেও যেভাবে ওরা রাষ্ট্রের অর্থের উপর ঝাঁপিয়ে পড়েছিল সেই জন্য কিন্তু এরা ডাকাত। কিন্তু সবাই তো ডাকাত ছিল না। এই যারা ডাকাত ছিল না
তাদের মধ্যে একজন অবশ্যই এই তৌহিদ হোসেন সাহেব। তৌহিদ হোসেন এখানে 4-5টা কথা বলেছেন, প্রত্যেকটা কথাই টাচ করব, তবে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা আমাকে বিশেষভাবে আলোচনা করতে হবে। তৌহিদ হোসেন ব্যক্তি মানুষ হিসাবে একজন ভালো মানুষ, উনি সজ্জন মানুষ তো ডাকাতি করেন, আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তো অর্থ চুরি করার আসলে কোনো সুযোগও নাই। তিনি যেটা বলেছেন যে তার মন্ত্রণালয়ে সিদ্ধান্তগুলো নেয়ার ক্ষেত্রে তাকে খুব একটা পাত্তা দেওয়া হতো না। সরকারের একটা কিচেন ক্যাবিনেট ছিল ইউনূসের, সেখানে বড় বড় সিদ্ধান্তগুলো হতো, যেটা আসিফ নজরুলও বলেছিল। এখন আমরা আসিফ নজরুলও দাবি করেছে যে কিচেন ক্যাবিনেট কোনো সে ছিল না, আর তৌহিদ হোসেন তো ছিলেনই না, এটা আমরা আগে থেকেই জেনেছি। এই কিচেন ক্যাবিনেটের ছবি যখন মাহফুজ দেখায়, তখন আমি দেখলাম যে সুপ্রদীপ চাকমাকে 2বার দেখালো। এখন সুপ্রদীপ চাকমাও কি এই কিচেন ক্যাবিনেটের সদস্য ছিল? সুপ্রদীপ চাকমা এবং তৌহিদ হোসেন এবং খলিল, এই 3 জন কিন্তু পররাষ্ট্র সার্ভিস থেকে ইউনূস রিক্রুট করেছিল। তৌহিদ হোসেনকে আমরা জানি বা শুনেছি, সেটা বিশ্বাসযোগ্য যে বিএনপি তৌহিদ হোসেনের নাম দিয়েছিল সেখানে। সুপ্রদীপ চাকমাকে স্বভাবতই ইউনূস রিক্রুট করে, কারণ ইউনূস চেয়েছিল এটাকে একটা প্লুরালিস্টিক চেহারা দেওয়ার জন্য, সেই জন্য পার্বত্য চট্টগ্রাম থেকে একজন নেয়া। সুপ্রদীপ চাকমা অত্যন্ত বুদ্ধিমান মানুষ। এখন উনিও কি এই কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন কিনা, ওখানে আমরা যে কয়েকটা নামের কথা আমরা বলে দিতে পারি। সেগুলো হলো যে ইউনূসের জঙ্গি মৌলবাদী শ্রেণী, শুভ্র, তারপরে সজীব, মাহফুজ এরা, আর সাথে ছিল যারা এনজিও নামক আরেকটা ধাপ্পাবাজি সেক্টর থেকে আনা শারমিন টারমিনেরা, রেজওয়ানা, আদিলুর রহমান এবং খলিল। ইউনূসের কিচেন ক্যাবিনেটে আলী রিয়াজেরাই ছিল। মূলত এটা হলো যে কোর একটা আঘাত হয়েছিল 24-এর জঙ্গি উত্থানের জন্য, জঙ্গি গোষ্ঠী, ডিপ স্টেট এবং ডিপ স্টেটের পোষ্য এনজিও। প্রতিটা এনজিওই তো 24-এর জঙ্গি উত্থানে ষড়যন্ত্রের সাথে সরাসরি জড়িত। তাদের মধ্যে তো আমরা একজনকে খুবই স্পষ্টভাবে চিনি, বদিউল আলম মজুমদার। এরা ইউনূসের কিচেন ক্যাবিনেট, অর্থাৎ ইউনূস এদেরকে নিয়েই সরকার চালিয়েছে। এবং এই কিচেন ক্যাবিনেট বসতো কোথায়? ফরেন সার্ভিস একাডেমিতে। এটা নিয়ে আমি বেশ কয়েকবার এর আগে লিখেছিলাম যে ফরেন সার্ভিস একাডেমিটাকে ইউনূস অপবিত্র করে ফেলেছে। ইউনূসের দস্যুরা প্রতি সপ্তাহে ওখানে যেত, ওইখানে সাংবাদিক সম্মেলন করত, ওইখান থেকে তারা মিটিং সিটিং করতো। এখন বুঝলাম আজকে তৌহিদ হোসেনের কাছ থেকে কথা শুনে যে তার যে ইউনূসের যে কিচেন ক্যাবিনেট, এরা ফরেন সার্ভিস একাডেমিতে বসতো। আমার কাছে দুঃখ লাগে যে এই ফরেন সার্ভিস একাডেমিটা বাংলাদেশে তো আসলে আমাদের অনেক কিছু আছে, আবার অনেক কিছু নাই। বিদেশিরা আসলে তাদেরকে নিয়ে একটু মিটিং করার জন্য, কোনো জায়গায় বসানোর জন্য ফরেন সার্ভিস একাডেমির চেয়ে ভালো কোনো জায়গা কিন্তু বাংলাদেশে তৈরি হয় না। এই ফরেন সার্ভিস একাডেমির যে নতুন স্থাপনা, এটা কিন্তু আবার শেখ হাসিনা তৈরি করে দিয়েছিলেন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা মোটামুটি শোভন একটা জায়গা। এই জায়গাটাকে ইউনূস কিন্তু গ্রাস করেছিল, ইউনূসের সেই কিচেন ক্যাবিনেট। আমি তো তৌহিদ হোসেনকে মনে মনে এটার জন্য দায়ী করতাম যে উনি এটা খুলে দিয়েছেন তাদের জন্য। এখন তো বোঝা যাচ্ছে যে তারা ডাকাতি করেই এই প্রতিষ্ঠানটা দখল করেছিল। তৌহিদ হোসেনের এখানে ইচ্ছা অনিচ্ছার খুব একটা মূল্য ছিল না। আর ফরেন সার্ভিস একাডেমির প্রতি আমার আর তৌহিদ হোসেন সাহেবের একটা আলাদা টান থাকার কারণ আছে, কারণ আমি নিজে ফরেন সার্ভিস একাডেমিতে ভাইস প্রিন্সিপাল ছিলাম কিছুদিন, এবং তখন কিন্তু আমার প্রিন্সিপাল ছিলেন এই তৌহিদ হোসেন সাহেব। যাই হোক, ব্যক্তিগত পর্যায়ে না যাই, আমার এইসব ভিডিও বা রাষ্ট্রের জন্য আমি যদি কোনো কাজ করে থাকি, সেখানে অবশ্যই ব্যক্তিগত কোনো ইস্যু নাই। আমরা সবাই এখন এই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বিজয়ী করার জন্য কাজ করছি। কিন্তু ফরেন সার্ভিস একাডেমিতে আমি যেদিন ঢুকবো, সেদিন এটাকে আমি আরেকবার কিন্তু গোলাপ জল দিয়ে, সাবান দিয়ে কিন্তু পরিষ্কার করব। কারণ এই পরিষ্কার পরিচ্ছন্নতা একটা প্রতীকী কাজ আমাদের বাংলাদেশে করতে হবে। ইউনূস যেখানে যেখানে বসেছে, যেই বাথরুম ইউজ করেছে, যেই রাস্তা দিয়ে গেছে, প্রতিটা জিনিসকে বাংলাদেশের পবিত্রকরণ করতে হবে। যেই জায়গাগুলোতে আত্মঘাতী জঙ্গিগুলা, এই সজীব ভুঁইয়া জাতীয়, মাহফুজ আলম, এখনো যদি এই ছেলেটাকে আমি যখন দেখি, কি পরিমাণ আবর্জনা আমার কাছে মনে হয়, ফিজিক্যাল আবর্জনা, এমন নয় যে তার যে মাথার মধ্যে যে আবর্জনা তৈরি হয়েছে শুধু সেটা না, এই ছেলেগুলোকে দেখলে এদেরকে ফিজিক্যালি কিন্তু আমার কাছে আবর্জনা মনে হয়। এই আবর্জনাগুলোকে প্রতীকী অর্থে, এবং সবচেয়ে বড় আবর্জনাটা কিন্তু ওরা কবি নজরুলের পাশের কবর দিয়ে পুরা জায়গাটাকে অপবিত্র করে ফেলেছে। এগুলোকে প্রতীকী অর্থে কিন্তু ধোয়া মোছা করতে হবে, এমন ভাবে করতে হবে জাতিকে জানাতে হবে যে আমরা বাংলাদেশ জাতিটাকে চিরতরে পবিত্র করছি, পরিষ্কার করছি, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের আবর্জনা, এই ধরনের জঙ্গল, এই ধরনের অপবিত্রতা আমাদের জাতিগোষ্ঠীতে আর প্রবেশ করতে না পারে। যাই হোক, এটা একটা প্রতীকী কাজ আমরা করব।
তৌহিদ হোসেন তার অসহায়ত্বের কথা বললেন, তিনি 3বার পদত্যাগ করতে চাচ্ছিলেন, সেটার কথা বললেন। পদত্যাগ ওনাকে করতে দেওয়া হয় নাই। ইউনুসের পর্যায়ে উঠেছে, এর জন্য হচ্ছে ধূর্ত, তার ব্রেইনটা যে অত্যন্ত ধূর্ত ইউনুসের, সেটা কিন্তু আবার ভালোভাবে প্রকাশ পেয়েছে যে একজন উপদেষ্টা পদত্যাগ করবে, ইউনুস সেটা দিবে না। আমরা অবশ্য শুনেছিলাম শাখাওয়াত বলতে চেয়েছিল যে শাখাওয়াত পদত্যাগ করতে চেয়েছিল, ইউনুস দেয়নি। ইউনুস দিবে না এটাই স্বাভাবিক, কারণ হলো তখন একজন যদি পদত্যাগ করত এবং তার সাথে যেই ধরনের অনাস্থা ইউনুসের প্রতি তৈরি হতো, সেটাই ইউনুস চায় নাই। ফলে যেভাবে হোক কাজ করতে না দিলেও তৌহিদ হোসেনদেরকে, যাদের সে ঢুকিয়েছিল তাদেরকে সেখানে ধরে রাখা ইউনুসের জন্য বুদ্ধিমানের কাজ ছিল, সেটাই ইউনুস করেছে। তৌহিদ হোসেন আরেকটা কথা বলেছেন যে তিনি এই ডিপ স্টেট সব জায়গায় জড়িত থাকে, এইভাবে উনি বলেছেন। অর্থাৎ ডিপ স্টেটের যে জড়িত ছিল বাংলাদেশে, এটা তৌহিদ হোসেন স্বীকার করেছেন। অবশ্য তৌহিদ হোসেন এটা স্বীকার না করলেও কিছু এসে যায় না, এটা তো সবচেয়ে বড়, যিনি স্বীকার করলে এটা সবচেয়ে বড় সাক্ষী হয়, তিনি তো এটা স্বীকার করেছেন, তাই না? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে বলে দিয়েছিলেন না যে $29 মিলিয়ন কিভাবে বাংলাদেশে একটা ফেজে এসেছিল, আমরা জানি আরো অনেক অর্থ এসেছিল। আর তৌহিদ হোসেনের ইন্টারভিউতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে তিনি মনে করেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আওয়ামী লীগ তৌহিদ হোসেন বললেও অংশগ্রহণ করবে আগামী নির্বাচনের আগেও হয়তো বাংলাদেশের সরকার গঠন করে ফেলতে পারে শেখ হাসিনা। আর তৌহিদ হোসেনরা তো আসলে দেখছেন বাংলাদেশ কিভাবে ব্যর্থ হয়েছে, তাই না? তৌহিদ হোসেন তো একজন বিবেকবান মানুষ, কিভাবে ইউনুসের ডাকাততন্ত্র বাংলাদেশকে ধ্বংস করেছে, বাংলাদেশের সবকিছু জবরদখল করেছে, অর্থকড়ি লুটপাট করেছে, এগুলো তৌহিদ হোসেন তো নিজে সাক্ষী ছিলেন। হ্যাঁ, উনি মন্ত্রণালয়ের দায়িত্ব সেটা চালালো খলিল, এখনো খলিল কিন্তু চালাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তো পুরো জিনিসটা তো আসলে একটা বন্দোবস্ত, একটা দখল, একটা প্রক্রিয়া যে অব্যাহত রয়েছে বাংলাদেশে। সেখানে যে বাংলাদেশের মানুষের সরকার বা দেশ চালানোর জন্য দেশপ্রেমের কোনো বিষয় সেখানে তো আর নাই। ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্র দখল করে, রাষ্ট্রের অর্থনীতি ধ্বংস করে দিয়ে, রাষ্ট্রের ইতিহাস ধ্বংসের প্রচেষ্টা চালিয়ে, জাতির পিতাকে অপমানিত করে বাংলাদেশের সবচেয়ে সফল মানুষ, প্রশাসনিকভাবে সব দিক থেকে যিনি রাষ্ট্রটা গড়লেন, সেই শেখ হাসিনাকে অপমান করে এই 24-এর যে জঙ্গি উত্থান, তার যে ধারাবাহিকতা যে বেশি দিন চলবে না, এটা তৌহিদ হোসেনের মতো বুদ্ধিমান মানুষের তো বোঝার কোনো কঠিন কাজ নয়। ভালো কথা যে উনি যেভাবে ইন্টারভিউ দিলেন, ওনার চোখ মুখে আমরা আতঙ্ক দেখেছি। আতঙ্ক হওয়া খুবই স্বাভাবিক। এবং 24-এর জঙ্গি উত্থান যে ফেল করে গেছে, এটা তৌহিদ হোসেন আজকে বললে তো আমাদের কিছু এসে যায় না। এটা তো সেদিনই ফেল করে গেছে যেই দিন আপনার জঙ্গিরা বাংলাদেশের প্রতিটা আওয়ামী লীগকে মেরে ফেলতে ব্যর্থ হয়েছিল। তারা সেই এজেন্ডা নিয়ে এসেছিল, কিন্তু সেটা বাস্তবায়ন করা যায় না। বাংলাদেশের আওয়ামী লীগ তো বিশাল অংশ, এটাকে কি মেরে ফেলা যায়? সেজন্য এখন এই জঙ্গিতন্ত্রের সব সদস্য, কয়দিন আগে মাহফুজ বলে দিল যে আওয়ামী লীগ তো আগেই ব্যাক করেছে, এখন তৌহিদ হোসেন বলছেন। আমি জানি না ভবিষ্যতে তৌহিদ হোসেনকে কতটা এটার জন্য সাফা করতে হবে। তৌহিদ হোসেন হয়তো এখনো ভাবছেন যে এটা করতে হবে না, কিন্তু যে পদ্ধতিতে রাষ্ট্র দখল করেছে ইউনুসের ডাকাতরা, এটা সফল হয়ে গেলে হ্যাঁ তারা হিরো, তারা এটা বিজয় লাভ করেছে, তারা বিপ্লব করেছে ইত্যাদি। কিন্তু এটা তো ব্যর্থ হয়ে গেছে। এখন এদের এটার জন্য জবাব দিতে হবে, জেলে যেতে হবে, ফাঁসি কাস্টে ঝুলতে হবে। সেখানে তৌহিদ হোসেনের একটা দায়িত্ব নির্ধারিত হবে। তো আমি ব্যক্তিগতভাবে তৌহিদ হোসেনকে পছন্দ করি। আমি চাইবো না উনি খুব বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাক, কিন্তু যেই অপরাধের সাথে উনি জড়িত হয়ে গিয়েছিলেন, সেই অপরাধ আসলে কাউকে ক্ষমা করে না। কারণ একটা জাতি ধ্বংস করা, চিন্তা করেন কত অপরাধে এরা জড়িত হয়ে গেছে এবং কত এদের অপকর্ম, এদের দুঃশাসন, এদের রাষ্ট্রের সাথে এদের যে আচরণ, তার প্রভাব কত সেক্টরে আছে আমাদের। অর্থনীতি তো বাংলাদেশের নাই, তারেক রহমান বড়ই দুর্ভাগা। তারপরে আপনার এই যে হামে শিশু মারা যাচ্ছে, তারপরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বেহাল দশা বর্তমানে, এই অরাজকতা 2024-এর জুন জুলাইয়ের জঙ্গি উত্থানের আগে কি কেউ কল্পনা করতে পারতো না? এই যে বাংলাদেশকে তারা একটা ভাগাড়ে পরিণত করলো, এবং তৌহিদ হোসেন যে তার একটা অংশ ছিলেন, সেটা তো ওনাকে কোনো না কোনো ভাবে পীড়িত করে, যার প্রকাশ দেখলাম আমরা তার এই ইন্টারভিউতে। তৌহিদ হোসেন এই ইন্টারভিউতে একটা গুরুত্বপূর্ণ সাক্ষী দিয়েছেন, সেটা হলো যে দেশ বিক্রির চুক্তি যেটা ইউনুস করেছে, এইটাতে সবচেয়ে আগ্রহীদের মধ্যে ছিল খলিল। এটা আমরা নিজেরাও বুঝি যে ইউনুস, খলিল, আলী রিয়াজ এরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবেই বাংলাদেশে ঢুকেছিল, এবং তৌহিদ হোসেন সাক্ষী না দিলেও এগুলো সবার জানা। কিন্তু তৌহিদ হোসেন এগুলো বলাতে ভবিষ্যতের বিচার করার ক্ষেত্রে এই জবানবন্দি হিসাবে এই ধরনের স্বীকারোক্তি কাজ করবে। ইউনুস তৌহিদ হোসেনকে এই জায়গায় রাখেনি, তৌহিদ হোসেন নিজের হাত ঝেড়ে ফেললেন। এখন ইউনুস আর খলিল ধরা পড়লো, আর বশির, এই বশিররা কিন্তু আওয়ামী লীগেরও প্রিয় পাত্র ছিল। অথচ দেখেন বশিরকে দেখেই বোঝা যায় যে
ও একটা জামাতের ছেলে। যারা জামাতের ছেলে চেহারা দেখেই বুঝতে পারে না, তাদের আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ হয়ে কোনো ধরনের দায়িত্ব পালন করার আসলে কোনো সুযোগ থাকে না। আর সুযোগ দিলেও এই ধরনের জামাত এবং স্বাধীনতা বিরোধীদের তারা ঢুকিয়ে ভিতর থেকে আসলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে দুর্বল করে